আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দীর্ঘ ১০ বছর পর রেদওয়ান রনি ব্যাক করতেছে তার আপকামিং সিনেমা দম নিয়ে। মনে আছে তুফান সিনেমা যখন অ্যানাউন্সমেন্ট করা হলো, তার আগ দিয়ে চঞ্চল চৌধুরীকে সাথে নিয়ে চরকি থেকে একটা অ্যানাউন্সমেন্ট এসেছিল। যে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে তারা জানিয়েছিল চরকি, আলফাই, এসবিএফ মিলে চঞ্চল চৌধুরীকে নিয়ে একটা সিনেমা আনতে যাচ্ছে, যে সিনেমার নাম হবে দম। চঞ্চল চৌধুরীকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছিল সেই অনুষ্ঠানে, দেখে মনে হয়েছিল এবং এরকমটা শোনাও গিয়েছিল যে চঞ্চল চৌধুরী হতে যাচ্ছে দমের মেন লিড ক্যারেক্টার। চঞ্চল চৌধুরী নিজের মুখে বলেছিল, সত্যি অনেক দমের দরকার আছে এবং সেই দমটা আমাকে অনেক আগে থেকে প্র্যাকটিস করতে হবে। এই চরিত্রটি আমার জীবনে করা সমস্ত চরিত্র থেকে আলাদা। এই সিনেমাটার গল্প অনেক দমদার, এই কারণেই এই সিনেমার নাম দম। চঞ্চল চৌধুরীর মুখে এটাও শোনা গিয়েছিল যে এই সিনেমার গল্প মারাত্মক লেভেলের একটা গল্প। সেই অনুষ্ঠানে এবং বিভিন্ন ইন্টারভিউতে বারবার চঞ্চল চৌধুরী একটা কথা বলছিল যে এই দম সিনেমার গল্পটা বেশ চ্যালেঞ্জিং এবং চঞ্চল চৌধুরীর মতো একজন অ্যাক্টরকে এই সিনেমা করার জন্য হেভি হার্ডওয়ার্ক করতে হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় এটা একটা অভিনয় নির্ভর গল্প হতে যাচ্ছে। চঞ্চল চৌধুরী হাওয়াতে ছিল, যে চঞ্চল চৌধুরী আয়নাবাজিতে ছিল, যে চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে অ্যাটলিস্ট কারো সন্দেহ থাকার কথা না। হ্যাঁ, এমনটা হইতে পারে তার ব্যক্তি জীবন বা কিছু কথা ইতিপূর্বে হয়েছে, সে সমস্ত ব্যাপারে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। আমি সেগুলোকে এক পাশ সরিয়ে রেখে শুধুমাত্র চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে যদি কথা বলি, তাহলে কোনো রকম কোনো কমপ্লেন এখানে চলবে না। তো বহুদিন যাবত অপেক্ষায় ছিলাম যে কবে দমের অ্যানাউন্সমেন্ট শুনবো, কবে দম নিয়ে কোনো আপডেট পাবো এবং সেটা নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে। কিন্তু একটা সময় আমার কাছে মনে হলো যে কি ব্যাপার, দম কি ফুরে গেল? প্রডিউসারদের কোনো ঝামেলা হইলো? চঞ্চল চৌধুরীকে নিয়ে কোনো সংজ্ঞা ক্রিয়েট হইলো? মানে চঞ্চল চৌধুরীকে নিয়ে কাজ করতে এখন কি সমস্যা হচ্ছে প্রডিউসারদের? এরকম কিছু প্রশ্ন জাগলো। কারণটা আপনারা সবাই জানেন, সেগুলো আর গভীরভাবে না আলোচনায় যাই। রাজনৈতিক প্রেক্ষাপটের একটা বিশাল রদবদল হয়েছে আমাদের দেশে, আর এই কারণে আমাদের দেশের অনেক বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানের প্ল্যানিং এ পরিবর্তন আসছে। এটা তো আমরা সবাই জানি। কেননা সিনেমার আগে পরে কিছুটা রাজনীতি ইনভলভ থাকে, এটা আসলে না চাইতেও থাকে অনেক সময়। তো সেই অর্থে আমিও ভেবেছিলাম যে তাহলে বোধহয় দম আর আসতেছে না, দম বোধহয় ফুরে গেছে। কিন্তু না, হ্যাঁ, একটু লেট হয়তো হয়েছে, দম আসতেছে। এই দম সহজে ফুরাবার না বন্ধুরা। আফরান নিশো দমে যুক্ত হয়েছে। একজন দর্শক হিসেবে বরাবরই মাল্টিকাস্টিং, মাল্টি স্টারার সিনেমা দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে। দম যে মাল্টিকাস্টিং এর সিনেমা হবে, এটার আভাস অবশ্য চঞ্চল চৌধুরীর মুখ থেকেই পাওয়া গিয়েছিল। ওই যখন চঞ্চল চৌধুরীকে আসলে সামনে এনেছিল চরকি, এসবিএফ, আলফাই, তখনই চঞ্চল চৌধুরী একটা কথা বলেছিল যে তুফানে তো আমার ক্যামিও আছে, সো দমে কি শাকিব খান আমার জন্য একটু ক্যামিও ট্যামিও দিবে কিনা, এরকম একটা কথা তিনি বলেছিলেন। আপনারা পূর্বের ইন্টারভিউ গুলো একটু ঘেটে দেখেন, বুঝতে পারবেন, শুনতে পারবেন। যাই হোক, সেটা তিনি কথার কথা বলছিলেন আর কি। মোট কথা, চঞ্চল চৌধুরীর আগে পরে সব মিলিয়ে দম সিনেমাটার অ্যানাউন্সমেন্টের সময় যেভাবে চঞ্চল চৌধুরীকে প্রেজেন্ট করা হয়েছিল, এবং আগে পরে কিন্তু নিশো ছিল না, আগে পরে অন্যান্য আর কাউকে কিন্তু আমরা খুব একটা দেখি নাই। তখন চঞ্চল চৌধুরীকে আর তুফানের জন্য শাকিব খানকে, এই দুজনকে কিন্তু পরপর সুন্দরভাবে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়। কিন্তু এখন শোনা যাচ্ছে দম সিনেমাটায় থাকতে যাচ্ছে আফরান নিশো। আর এখানেই একটা কনফিউশন তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। কেউ বলা বলি করতেছিল আফরান নিশো সেকেন্ড লিড অথবা একটা ক্যামিও দেবে, কিন্তু অনেকেই বলতেছিল যে না, আফরান নিশো যেখানে আছে সেখানে সে আসলে সেকেন্ড লিড করবে না, বা আসলে সাইড ক্যারেক্টার তো থাকবেই না। অবশ্যই আফরান নিশো এই সিনেমার মেইন কাস্টিং এ থাকতে যাচ্ছে। এবার আসলে কার কথা সত্য, কার কথা মিথ্যা? চঞ্চল চৌধুরী বা কম কিসে? চঞ্চল চৌধুরী যেই সিনেমায় থাকে আমরা সবাই জানি তিনি এমনি থাকেন না, তার একটা বিশাল বড় ইম্প্যাক্ট দর্শকদের উপর তিনি ফেলেন। ইভেন তুফানের ক্ষেত্রেও আমরা সেটা দেখেছি। মেগাস্টার শাকিব খান তুফানের সারা সিনেমা জুড়ে ছিলেন এবং দুর্দান্ত পারফরমেন্স করেছেন। কিন্তু চঞ্চল চৌধুরী যতটুকু সময় ছিলেন, চঞ্চল চৌধুরীকেও দর্শক যথেষ্ট ভ্যালু দিয়েছে। নোটিসেবল ছিল তার অ্যাক্টিং, এবং তার যে ক্যারেক্টারটা, সেটা একটা বিশাল বড় সারপ্রাইজ হয়ে রয়ে গেছে। তার মানে কি, চঞ্চল চৌধুরী এমন একজন অভিনেতা, সে যেই সিনেমায় যতটুকু অংশে অভিনয় করবেন, তার ভ্যালু সেই সিনেমায় কোনো অংশে কম থাকবে না। ইভেন অনেক সময় মনে হবে এই ক্যারেক্টার ছাড়া এই সিনেমা অচল। এক কথায় দর্শকদের এইটা মনে করতে বাধ্য হতে হবে যে এই চঞ্চল চৌধুরী না থাকলে এই সিনেমাটা অসম্পূর্ণ থেকে যেত। এবং আমি যতটুকু জানি, দম সিনেমার গল্প এমন একটা গল্প হতে যাচ্ছে যেই ধরনের গল্পে এর আগে বাংলাদেশে খুব কম সিনেমা হয়েছে। সম্প্রতি বেশ কয়েকটা নিউজ পোর্টালে এসেছে, আফরান নিশো নিজের মুখে বলেছে যে দম সিনেমার গল্পটা এমন একটা গল্প যেই ধরনের গল্পে এর আগে কখনো বাংলাদেশে সিনেমা হয় নাই। আমি তার কথায় সম্পূর্ণ একমত না, তবে আংশিক একমত। একেবারেই যে এর আগে এই ধরনের গল্পের সিনেমা হয় নাই সেটা না, কারণ আমি যেটা জানি, এবং আফরান নিশোর নিজের মুখের কথা এটা, যে দম সিনেমার গল্পটা হচ্ছে সার্ভাইভাল ইন্সপিরেশনাল। তো এখন কথা হচ্ছে, আমরা কি বাংলা সিনেমা বলতে শুধুই একটা নির্দিষ্ট সময় পর থেকে ধরবো, 2000 সালের পর থেকে বা 90 সালের পর থেকে ধরবো? যদি তাও ধরি, তারপরেও এই টাইপ অফ কয়েকটা সিনেমা খুঁজে পাওয়া যাবে। সার্ভাইভাল ইন্সপিরেশনাল সিনেমাগুলো আসলে কেমন হয়? এই ধরনের সিনেমায় মেইন যে ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টার
বিশাল বড় একটা জার্নির মধ্য দিয়ে যায়, একটা সংগ্রামের মধ্য দিয়ে যায়, তাকে টিকে থাকতে হয় শেষ পর্যন্ত। এক কথায় সংগ্রাম করে জীবনের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও দাঁতে দাঁত চেপে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে লক্ষ্যে পৌঁছানোর একটা জার্নি। এই ধরনের গল্পে এর আগে আসলে খুব কম কাজ হয়েছে, তবে হয়েছে। আফরান নিশোর ভাষ্য মতে এই দম সিনেমাটার কনসেপ্টটাও এই ধরনের হতে যাচ্ছে, যে মেন যে ক্যারেক্টারটা থাকবে সেই ক্যারেক্টারটা ব্যাপক সংগ্রামের মধ্য দিয়ে যাবে, একদম শেষ পর্যন্ত টান টান উত্তেজনা থাকবে, দম বন্ধ হওয়া একটা পরিস্থিতি তৈরি হবে, দর্শকরাও ফিল করতে পারবে, এরকম টান টান উত্তেজনার একটা সিনেমা হতে যাচ্ছে দম। এবং সিনেমার শেষ মুহূর্তে গিয়ে দর্শকদের অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে এই সিনেমা। যদি সত্যি কনসেপ্ট এরকম হয় তাহলে ঠিক আছে, দম একটা সার্ভাইভাল ইন্সপিরেশনাল মুভি হতে যাচ্ছে। আমি যেটা বললাম যে আরো বেশ কয়েকটা মুভির নাম বলতে পারবো যে মুভিগুলো আসলে এই ক্যাটাগরির মধ্যে পড়ে। সীমানা পেরিয়ে, দুখাই, হালদা, জাগো এবং আরেকটা সিনেমা আছে নো গ্রাউন্ড ব্রেথ দ্য ফিট। এই কয়েকটা সিনেমার নাম এই মুহূর্তে আমার মনে পড়লো, আরো আছে দুই একটা আরো আছে, সেগুলোর নাম মনে পড়তেছে না। কেউ যদি এরকম আরো অন্যান্য সিনেমার নাম জেনে থাকেন বাংলাদেশি সার্ভাইভাল ইন্সপিরেশনাল ক্যাটাগরিতে পড়ে বা ফেলা যায়, তাহলে অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে নামগুলো মেনশন করবেন, আমি দেখে নেব। এই সিনেমাগুলো আপনারা দেখবেন, এই সিনেমাগুলো বাংলাদেশে পরপর তৈরি হয় নাই, অনেক বড় বড় গ্যাপ আছে মাঝখানে। এই কারণে হয়তো দর্শক ভুলেই গেছে, অনেক দর্শক ভুলেই গেছে যে এই ধরনের সিনেমা বাংলাদেশে হয়েছে এর আগে, ইভেন আফরান নিশো নিজেও ভুলে গেছে। সো এই জায়গাটাতে আমি আফরান নিশোর ওই বক্তব্যের সাথে একেবারে একমত যে না, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, তবে আংশিক একমত কিভাবে? আফরান নিশো যেটা বলছে যে সার্ভাইভাল ইন্সপিরেশনাল গল্পে, এইরকম একটা গল্পে এত লার্জার দেন লাইফ, এইটা কিন্তু আবার লার্জার দেন লাইফ একটা গল্প হতে যাচ্ছে নিশোর ভাষ্য মতে। এবং এই সিনেমায় এর আগে চঞ্চল চৌধুরীকে যখন ইন্ট্রোডিউস করা হইলো তখন চঞ্চল চৌধুরী একই কথা বলছে যে দম সিনেমাটা হতে যাচ্ছে লার্জ ক্যানভাসের একটা সিনেমা। ইভেন প্রডিউসারদের তরফ থেকেও বলা হয়েছে যে এই সিনেমাটার বাজেটও বেশি, লার্জ ক্যানভাসের সিনেমা বলেই আমরা একটু রয়ে চেষ্টা করতেছি, মানে আমরা একটা বিশাল বড় লম্বা সময় নিয়ে তারপর সিনেমার কাজটা শুরু করব। কথার কাজে কিন্তু মিল আছে। সো এই জায়গাটাতে আফরান নিশোর কথা সঠিক যে হ্যাঁ, এই ধরনের সিনেমা বাংলাদেশে এর আগে হয় নাই, মানে হয়েছে, তবে সেই সিনেমাগুলোর বাজেট এত বেশি ছিল না, সেই সিনেমাগুলো এত লম্বা সময় নিয়ে তৈরি হয় নাই, সেই সিনেমাগুলো আগের সময়ের ছিল, 2025 সালে বা 24 সালে বা 23 সালেরও না। আর আমরা জানি যে এখনকার সিনেমার ন্যূনতম বাজেট কোটি টাকার উপরে হয়, তাই না? আমি যে কয়েকটা সিনেমার নাম বললাম একটাও মনে হয় কোটির ঘরে যাবে না। এখন যদি এই টাইপ অফ কনসেপ্টে সিনেমা নির্মাণ হয় সেটা কিন্তু কোটির ঘরে যাবে, এবং সেটাকে যদি বলা হয় যে লার্জ ক্যানভাসের সিনেমা বা এরকম সময় নিয়ে তৈরি করা হয়, সেখানে নিশো, চঞ্চল এদের মতো সিনেমার অভিনেতাদেরকে কাস্ট করা হয়, তাহলে সেই সিনেমার বাজেট অ্যাটলিস্ট কোটির ঘরে তো যাবে। তো সেই জায়গা থেকে আমার কাছেও মনে হইতেছে যে এই ধরনের সিনেমা মনে হয় এর আগে আমরা দেখি নাই। অর্থাৎ এই সিনেমাতে মেন ক্যারেক্টারের যে স্ট্রাগলিং লাইফটা আমরা দেখতে পারবো, সেটাকে কত বড় লার্জার দেন লাইফ টাইপ ভাবে দেখানো যায়। লার্জার দেন লাইফ টাইপ সিনেমা না কিন্তু এগুলা, বাট ওই যে বললাম যে যদি বাজেট বেশি থাকে, অনেক বড় ক্যানভাসের সিনেমা হিসেবে দর্শকদের সামনে এই ধরনের সিনেমা আসে, তখন ভিউটাই হবে অন্যরকম। আপনি সেই সিনেমা ওই মোবাইলে দেখে কোনো ফিল পাবেন না। আমি একটা সিনেমার কথা এই মুহূর্তে মনে পড়তেছে, সিনেমাটার নাম হচ্ছে দ্য গোট লাইফ। আপনারা কি দেখেছেন? দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই সিনেমাটা না দেখে থাকলে দেখবেন, মাথা নষ্ট করা একটা সিনেমা। একজন হতদরিদ্র নিরক্ষর ভারতীয় ইনকামের আশায় সুদূর মরুভূমির দেশ আরবে পাড়ি জমায়, তারপর তার সাথে কি কি হয়, কতটা সংগ্রামের মধ্য দিয়ে কাটে তার জীবন, এদিকে তার ফ্যামিলির কি অবস্থা হয়, জীবনের চূড়ান্ত সংগ্রাম পার করে শেষমেশ সে কি তার পরিবারের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে কিনা। এই সিনেমাটা দেখলে কি বলবো ভাই, আমি দেখছিলাম, দেখার পরে রিভিউ করতে চাইছিলাম বা করবো করে মনে হয় রিভিউটা করছিলাম, করা হয় নাই মনে হয়, যাই হোক, বাট সিনেমাটা আমার দেখা একটা সেরা সিনেমা এই ধরনের জনরার সিনেমার মধ্যে। এবং আমি যতটুকু জানি যে এই সিনেমা করতে বিশাল ব্যাক পেতে হয়েছিল, অনেক, মানে সিনেমায় যেরকম কঠিন পরিস্থিতি দেখানো হয়েছে ক্যারেক্টারটার সাথে, বাস্তবে শুটিং করতে গিয়েও এই ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন শুটিং ইউনিট হয়েছে। এবং এই সিনেমা শুট করতে আমার জানা মতে 16 বছর লেগে গেছে। চিন্তা করে দেখেন, মানে ওরা তো ভাই ইনসান, অন্য লেভেলে চলে যায়, মানে একটা প্রজেক্টের পেছনে কি পরিমাণে ডেডিকেশন, কি পরিমাণে সময় ব্যয় করে, সেটা তো আসলে ধারণার বাইরে। এই কারণে তো এই ধরনের সিনেমাগুলো লাস্ট মাস অস্কারে নমিনেশন পায়। সেটা তো বাংলাদেশের সিনেমা থেকে আসলে আশা করা বোকামি, কারণ আমাদের দেশের সিনেমার পরিচালক প্রযোজকদের ভীষণ অত বড় থাকে না, তারা 2-3 মাসকে অনেক বেশি সময় মনে করে। তো আমাদের দেশের জন্য আসলে এই মুহূর্তে এত কিছু এক্সপেক্ট করাটাও আসলে ভুল হবে। তবে দম নিয়ে এইটুকু বলতে পারি যে হ্যাঁ, এখানে যে কাস্টিং গুলো আমরা দেখতে পারতেছি, চঞ্চল চৌধুরী খুব ভালো একজন অভিনেতা, সেই সাথে খুব ডেডিকেশন সম্পন্ন একজন অভিনেতা, যিনি কিনা অনস্ক্রিনে নিজের চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য, বিশ্বাসযোগ্য করে তোলার জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছে। সেটা আমরা হাওয়া সিনেমা দেখলে বুঝতে পারবো, সেটা আমরা আয়নাবাজি দেখলে বুঝতে পারবো, সেটা আমরা এর আগে তার আরেকটা সিনেমা নাম মনে পড়তেছে না,
ওই যে সোনারো পালঙ্কে আরে খেয়াল আসতেছে না, কি কি অদ্ভুত, মাঝে মাঝে খুব সহজ বিষয় খেয়াল আসে না, মনপুরা। তো এই সিনেমাগুলো দেখলে আমরা কিন্তু চঞ্চল চৌধুরীর ডেডিকেশন সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবো। এছাড়াও আরো আছে, অনেক সিনেমা আছে। যাই হোক, যেটা বলতেছিলাম, ওদিকে আবার আছে আফরান নিশো। সে একটা কন্ট্রোভার্সির মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু সে সমস্ত বিষয় যদি আমি একপাশে রেখে শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে আফরান নিশোকে বিচার করি, তাহলে বলবো যে আফরান নিশো কিন্তু কম যায় না। একটা ক্যারেক্টারের জন্য যথেষ্ট এফোর্ট আফরান নিশো দেয়। সেই সাথে তার একটা আবার প্লাস পয়েন্ট আছে, যেটা চঞ্চল চৌধুরীর ক্ষেত্রে অনেকটাই কম, মোশাররফ করিমের ক্ষেত্রেও, সিনেমার ক্ষেত্রে অনেকটা কম। সেটা হচ্ছে আফরান নিশোর একটা ক্রেজি ফ্যান বেজ আছে। এটা আপনি স্বীকার করেন আর না করেন, এটা সত্য। যদি আসলে এই ক্রেজি ফ্যান বেজ একেবারে না থাকতো, তাহলে নিশোর দুইটা সিনেমা, ক্যারিয়ারের প্রথম দুইটা সিনেমা এভাবে সফল হইতো না। এখন অনেকে বলতে পারে কই সফল হয়েছে, প্রমাণ কি? যথেষ্ট প্রমাণ আছে সফল হয়েছে। তার প্রথম সিনেমা সুরঙ্গ, সেটা তো ভালোভাবেই সফল হয়েছে, ব্যবসায়িকভাবে ব্লকবাস্টার একটা সিনেমা। দ্বিতীয় সিনেমা দাগি, যেই সিনেমাটা নিয়ে অনেকেই বলছে যে এটা একটু স্লো মুভের সিনেমা, এটা আরো ভালো করতে পারতো, শিহাব শাহিন কি করছে, অনেক অনেক মানে একটু মিশ্র প্রতিক্রিয়া আছে। বাট আমি দাগি সিনেমাটা কিছুদিন আগে দেখছি, ওটিটি প্ল্যাটফর্মে যখন চলে আসলো। সিরিয়াসলি বলতেছি, সিনেমাটা আমার ভালো লাগছে। কার কাছে কেমন লাগছে, এক একজনের মতামত এক এক রকম হইতে পারে। আমার পার্সোনাল টেস্ট এই ধরনের সিনেমা আমার ভালো লাগে। মাস কমার্শিয়াল ফুল অ্যাকশন ঘরানার সিনেমা যেরকম আমি দেখি, খুব পছন্দ করি, সেরকম ভাবে একটা ক্যারেক্টারের জার্নি দেখতেও আমার খুবই ভালো লাগে। সেই ক্যারেক্টারের জার্নি সেটা খুব অতিরঞ্জিত ভাবে দেখাতে হবে সব সময়, ব্যাপারটা কিন্তু এরকম না। সিনেমা মানেই যে মাস কমার্শিয়াল ফুল অ্যাকশন, ব্যাপারটা কিন্তু এরকম না। সিনেমা মানে একটা জার্নি, সেই জার্নিতে অ্যাকশন থাকবে, সেই জার্নিতে রোমান্স থাকবে, নাকি সেই জার্নিতে স্ট্রাগল থাকবে, সেটা তো ভাই গল্পের লেখকের উপর ডিপেন্ড করে এবং ওই সিনেমাটার যে জনরার সিনেমা সেটার উপর ডিপেন্ড করে। দাগি সিনেমায় আফরান নিশো যথেষ্ট ভালো অভিনয় করছে এবং তার ওই সিনেমা দেখার পরে আমার কাছে মনে হয়েছে এই সিনেমা সবার পছন্দ হবে এরকমটা না। তবে যাদের পছন্দ, যেমন আমার কাছে অনেক বেশি লার্জার দেন লাইফ টাইপ অফ সিনেমা খুব ভালো লাগে। আমি খুব ভালোভাবে জানি যে এটা লার্জার দেন লাইফ টাইপ সিনেমা, সো আমি সেইভাবেই দেখতে বসি। আবার যখন আমি একটা এই ধরনের সিনেমা খুঁজি, যেই সিনেমায় একটা ক্যারেক্টারের জার্নি থাকবে এবং সেই ক্যারেক্টারটা খুব বেশি অতিরঞ্জিত থাকবে না, মারামারি করার সময় সেও মার খাবে এবং দুইটা ঘুষি দিলে তিনটা খাইতে পারে, এরকম একটা ব্যাপার থাকে, খুব বাস্তবিকভাবে ব্যাপারটা দেখানো হয়, সেই ধরনের সিনেমা যারা পছন্দ করে, আমি করি, তাদের কাছে দাগি ভালো লাগবে। সেই সাথে দাগি একটা মেসেজ দিয়ে যায়, দুর্দান্ত একটা মেসেজ দিয়ে যায়। যাই হোক, এটা দাগির রিভিউ এর কোনো ভিডিও না। নিশো, চঞ্চল চৌধুরী এরা খুব ভালোভাবে জানে যে আমাদের নামের উপরেই একটা সিনেমা ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে না, বা আমাদের নামের উপরেই একটা সিনেমা বিশাল মার্কেট পেয়ে যাবে, বিশাল একটা আলোড়ন সৃষ্টি করে ফেলবে, ব্যাপারটা এরকমটা সম্ভব না। সো আমাদের যদি ক্যারিয়ারে নিজেদের শাইন করতে হয় এবং দর্শক মন জয় করে নিতে হয়, তাহলে একটু গ্যাপ নিয়ে ভেবে চিনতে, মানে সেটা নিজের ক্যারিয়ার স্মুথ করার জন্য, প্লাস ভালো সিনেমাও ঝুলিতে ভরার জন্য সময় কিছুটা নিতে হবে, গল্পের ব্যাপারে আরো বেশি সচেতন হতে হবে। এবং তারা খুব ভালোভাবে জানে যে তারা আসলে কি কি জনরায় খুব কমফোর্ট ফিল করে, তাদের অভিনয়টা দিয়েই তারা খেলতে চায়। এই কারণে কিন্তু বারবার তারা দেখবেন যে একটু বেশি সময় নিয়ে একটু ভালো গল্পে কাজ করার চেষ্টা করে, ভালো একটা প্রোডাকশন হাউসের ব্যানারে তাদের সিনেমা যাতে আসে, সেই চেষ্টাটা তারা করে। সো এই দুজন একসাথে আসলে এবং এরকম একটা কনসেপ্টে যদি কাজ হয় যে সেই সিনেমাটা সার্ভাইভাল ইন্সপিরেশনাল, তাহলে কিন্তু ওই সিনেমার ডিমান্ডটাও ফুলফিল হয়। আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী এই ধরনের গল্পের জন্য খুবই উপযুক্ত, কারণ তাদের কিছু দুর্বল জায়গা আছে, যে তারা ভালো ডান্স পারে না, তারা খুব ভালো ফাইট পারে না, ওভার দ্য টপ কোনো কিছু তারা করতে পারবে না। একটা সিনেমায় লার্জার দেন লাইফ বলতে তাদেরকে দেখাতে হবে লোকেশন, তাদেরকে গল্পের লার্জার একটা স্কেল দেখাতে হবে, গল্পের ভিতরে দর্শক যখন প্রবেশ করবে, দর্শক সেই গল্পের মধ্যে হারায়া যাবে, এই টাইপ অফ কিছু থাকতে হবে, গভীরত্ব থাকতে হবে। সো সেই ব্যাপারগুলোতেই তারা ফোকাস দিয়ে এসেছে ক্যারিয়ারের শুরু থেকে। সেই সাথে এই সিনেমায় আবার পরিচালক হিসেবে যুক্ত হয়েছে রেদওয়ান রনি, যার পরিচালনা কতটা দুর্দান্ত সেটা আমার মনে হয় যে নতুন করে প্রমাণ করার কিছু নাই। যদিও দীর্ঘদিন বলে ভুল হবে, 10 বছর প্রায় সিনেমা নির্মাণ করতো, এখন নির্মাণ তিনি করেন কিন্তু প্রযোজক হিসেবে। সো দীর্ঘ এত বছর পর আবার একটা ব্যাক করা, এটাকে তো শুধু ব্যাক বলে রেখে দিলে হবে না। রেদওয়ান রনি নিশ্চয়ই সেটা জানে। এই কারণেই দম নামক এই সিনেমার গল্প দিয়ে তিনি ব্যাক করতেছেন, যাতে এটা তার বিশাল বড় একটা কামব্যাক হয়। তো বন্ধুরা, আমি যতটুকু যা জানি, দম সিনেমাটার গল্প এক কথায় যদি বলতে হয়, এটা একটা এমন ক্যারেক্টারের গল্প যে ক্যারেক্টারটা বড় ধরনের একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যাবে, তার জীবনে বড় ধরনের সংগ্রাম করে তাকে টিকে থাকতে হবে, এবং শেষ পর্যন্ত সে যদি টিকে থাকতে পারে অথবা নাও থাকতে পারে, তবুও যারা দেখবে এই সিনেমা, দর্শক, তারা এই সিনেমার ক্যারেক্টারের মধ্যে, এই সিনেমার গল্পের মধ্যে নিজের বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পাবে, লাইফের সংগ্রাম করে বেঁচে থাকার, শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করার সাহস খুঁজে পাবে। দম সিনেমার একটা পোস্টার অনেক আগেই এসেছিল, ওই অ্যানাউন্সমেন্টের সময় তারা ড্রপ করেছিল। আমরা যদি পোস্টারটার দিকে একটু ভালোভাবে তাকাই, দেখতে পাচ্ছি যে এখানে একটা মরুভূমির মতো একটা জায়গা, আশেপাশে কেউ নাই, শুনশান নীরবতা। একটা গাধাকে দেখতে পাচ্ছি সামনে, গাধার সামনে একজন ব্যক্তি হাঁটু গেড়ে বসে আছে, তার চোখ বাঁধা,
পেছনে হাত বাঁধা, তার মানে ওই গাধা যতটা না গাধা, মানে তার জীবনে যতটা না মানে একটা কুক্ষিগত অবস্থায় আছে, তার সামনের যে ব্যক্তি একজন মানুষ, কিন্তু সে মানুষ হয়েও এরকম জিম্মি হয়ে আছে, কুক্ষিগত হয়ে আছে। জীবনে হয়তো অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে, বাট কোনো ফলাফল আসতেছে না, ফলাফল জিরো। শেষ পর্যন্ত কি হবে, এই ক্যারেক্টারটার সাথে কি ঘটবে? সে কি জীবন সংগ্রাম করে টিকে থাকবে শেষ পর্যন্ত, নাকি আসলে পারবে না? এবং এই পোস্টারের টাইটেল থেকে আরেকটা ব্যাপার বোঝার আছে। এখানে কিন্তু টাইটেলে দম লেখাটার মধ্যে রাইফেলের একটা লোগো আমরা দেখতে পাচ্ছি। তার মানে অ্যাকশনও আছে, সিনেমাতে অ্যাকশনও আছে। তবে ওই যে যেটা বললাম, যে এই ধরনের সার্ভাইভাল ইন্সপিরেশনাল গল্পে অতিরঞ্জিত তেমন কিছু থাকে না, যেটা থাকে সেটা বাস্তবিক। এছাড়া পোস্টারে এই মানুষটা আর এই গাধাটা ছাড়া আর কিন্তু কেউ নাই। আশেপাশে একদম শুনশান নীরবতা, পরিবেশটা একদম ধুধু মরুভূমির মতো, তাই না? তো হতে পারে এরকমটা যে আসলে এই ক্যারেক্টারটার ভেতরকার অবস্থাটা এখন এরকম, মানে পুরো সিনেমা জুড়ে এই ক্যারেক্টারটা খুবই নিঃসঙ্গ এবং তার এই সংগ্রামে কেউ তার সাথে নাই, বরং বিপরীতমুখী আচরণ সবার থেকে সে হয়তো পাবে। দম সিনেমার স্ক্রিপ্ট আমার মনে হয় আরো অনেক আগেই লেখা হয়ে গেছে, যেহেতু অনেক আগেই অ্যানাউন্সমেন্ট চলে এসেছিল। সো স্ক্রিপ্টে যে খুব বেশি পরিবর্তন আসবে সেটা না, তবে পরিবর্তন যে আসছে অলরেডি সেটা তো বোঝাই যাচ্ছে। যেখানে চঞ্চল চৌধুরী থাকার কথা ছিল শুধু, সেখানে আফরান নিশো ইন হয়েছে। সো বোঝা যায় যে অনেকটাই পরিবর্তন এসেছে। হলিউডে এরকম অনেক হরর সিনেমা আছে, যে সমস্ত সিনেমা সার্ভাইভাল টাইপ, মানে সার্ভাইভাল ইন্সপিরেশনাল টাইপ, সেই সমস্ত সিনেমার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এতটা ডেডিকেশন সম্পন্ন, তারা কি করে ফেলেছে তাদের সিক্স প্যাক বডিকে থিন মানে একদম থিন করে ফেলছে, একদম চিকন হেলা করে ফেলছে। বাট আমাদের দেশে ওই ধরনের সিনেমা আসলেই তো হয় নাই। সেই অর্থে আফরান নিশো ভুল কিছু বলে নাই। তো এখন দেখার বিষয় যে নিশো যে কথা বলছে যে বাংলাদেশে এর আগে এরকম সিনেমা হয় নাই আমার দেখা মতে, এবং এই সিনেমা করার জন্য আমার অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হবে, এটা আসলে কতটা সত্যতে রূপ নিতে পারে। অবশ্যই সত্যতে রূপ নেয়, এটাই চাই। হলিউডে বলিউডে এই ধরনের অনেক সিনেমা আছে, যে সমস্ত সিনেমা নির্মাণ করতে গিয়ে অনেক বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সিনেমার অভিনয় শিল্পী তথা ক্যামেরার পেছনের মানুষেরা। আমরাও চাই আমাদের দেশে এই ধরনের সিনেমা নির্মাণ হোক, যেই ধরনের সিনেমা দেখে আমরা সারা জীবন বলতে পারি যে এই সিনেমাটা নির্মাণের একটা বিশাল কাহিনী আছে, নির্মাণ করতে গিয়ে এইটা হইছে ওইটা হইছে, এবং সিনেমা দেখার সময় যেন মনে হয় আমি একটা জার্নি দেখলাম, যে জার্নি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, যে জার্নি আমার জীবনে একটা অনুপ্রেরণা হয়ে থাকলো। দীর্ঘদিন পর রেদওয়ান রনি ফিরতেছে, তার কাজ আমি আগে দেখতাম, দেখা হয়েছে আমার। ভালো ভালো একজন নির্মাতা, যদি আসলেই তিনি নিজেকে বুঝতে পারেন যে আমি যখন নির্মাণ করতাম এর মধ্যে একটা বিশাল বড় গ্যাপ আমি দিয়ে ফেলেছি, এতদিন পরে এসে সেই তখনকার মতো নির্মাণই আমি করব, নাকি তার থেকে সেটা থাকবে বাট তার থেকে আপগ্রেড করব। স্মার্টনেস ব্যাপারটা যদি তার ভেতরে থেকে থাকে, ওই ভিশনটা থাকে, যে ভিশনটা আগে ছিল, তাহলে আমি বলবো যে এবার আফরান নিশো চঞ্চল চৌধুরী মিলে যদি আসে, সেটা একটা ইতিহাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, রেদওয়ান রনির পরিচালনায় আফরান নিশো এবং চঞ্চল চৌধুরীর আপকামিং সিনেমা দম নিয়ে আপনারা কতটা আগ্রহী? কি মনে হচ্ছে? গল্প কেমন হতে পারে? কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।